দক্ষিণ এশিয়ার ছোট একটা দেশ বাংলাদেশ, কিন্তু এই ছোট্ট দেশটাকে নিয়ে চীন, ভারত, ইভেন আমেরিকা সহ সবার এত ইন্টারেস্ট কেন? আপনি হয়তো ভাবছেন আমরা নিজেরাই তো চাচ্ছি এই দেশটাকে ত্যাগ করার, এই দেশে না কোনো নিয়ম শৃঙ্খলা ঠিক আছে, নাকি এখানে কোনো আইন ব্যবস্থা ঠিক আছে, নাকি এখানে লাইফের কোনো সিকিউর লাইফ আছে। সেই দেশটাতে আবার কেনই বা চাইবে আমেরিকা এখানে এটাকে নিয়ে এত ইন্টারেস্ট দেখাইতে, চীনে বা কেন চাইবে এই দেশটাতে এত বিনিয়োগ করতে, অথবা ভারতেরই কেন এত মাথা ব্যথা এই দেশটাকে নিয়ে। বিষয়টা আমাদের কাছে হাস্যকর মনে হলো, কিন্তু বাংলাদেশ এখন তার নিজের দেশের গণ্ডি পেরিয়ে সে এখন উন্নত যেসব দেশগুলো আছে তাদের চোখের কাছে কিন্তু খুবই এখন ইম্পর্টেন্ট একটা দেশ। আমরা জানি না আমরা ভারতের চোখে কেমন, চীন কি আমাদের উন্নয়ন করছে নাকি আমাদের নিয়ন্ত্রণ করতে যাচ্ছে, এই আমেরিকা কেন আমাদের দেশটাকে নিয়ে এত মাথা ঘামাচ্ছে বা আমাদের দেশটাকে তারা নিয়ন্ত্রণ করতে চাচ্ছে। এসব বিষয়ে প্রপার ধারণা না থাকার কারণে আমরা অনেক সময় বিভিন্ন ক্ষতির সম্মুখীন হতে পারি। সেই কারণে আজকে আমি আমার এই ভিডিওর মধ্যে এইসব টপিকগুলো নিয়ে কিছুটা হলো আলোচনা করার ট্রাই করব। বিস্তারিত আলোচনা করতে গেলে হয়তো বা ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। সো আপনার কাছে যদি ভিডিওটা ইম্পর্টেন্ট মনে হয়ে থাকে তাহলে আপনি ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করতে পারেন। চলেন শুরু করা যাক। প্রথমেই আমরা জানবো বাংলাদেশ দক্ষিণ এশিয়ার স্ট্র্যাটেজিক হিরো কিভাবে। বাংলাদেশ হলো ভারত, চীন এবং বঙ্গোপসাগর এই তিন জায়গার মাঝখানে অবস্থিত। যেহেতু এই তিনটা জায়গার মাঝখানে বাংলাদেশ অবস্থিত, সেহেতু এই বাংলাদেশটাকে জিও স্ট্র্যাটেজিক হটস্পট হিসেবে আখ্যায়িত করা হয় বা বলা হয়। এখন আমরা জানবো ভারত কেন বাংলাদেশকে চাই বা বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই। এর কারণটা হলো বাংলাদেশ হলো ভারতের পূর্বাঞ্চল বা সেভেন সিস্টার্স এর পাশে। ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোর সঙ্গে মূল ভারতের দূরত্ব হলো 20 থেকে 22 কিলোমিটারের মতো, যেটাকে বলা হচ্ছে চিকেন নেক, যেটা চাইলে সহজেই কেটে ফেলা যায়। এছাড়াও বাংলাদেশ যদি ভারতকে ট্রানজিট সুবিধা দেয় তাহলে ভারত সহজে তাদের পণ্য এবং সেনাগুলোকে ইজিলি এক স্থান থেকে অন্য স্থানে সরাতে পারে পূর্বাঞ্চলে। এবং ট্রানজিট মানে হলো ইন্ডিয়ান ইকোনমিক অ্যান্ড মিলিটারি অ্যাডভান্টেজ। দ্বিতীয় নম্বর ভারত যে সুবিধাটা পায় সেটা হলো পণ্য রপ্তানির দিক দিয়ে, কারণ বাংলাদেশে ভারত প্রতি বছরে $12 বিলিয়নেরও বেশি পণ্য রপ্তানি করে থাকে, যেগুলোর মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে হয় কি কৃষিক্ষেত্রে, এরপর চিকিৎসা ক্ষেত্রে, আরেকটা হলো মেশিনারি বিভিন্ন যে আসবাবপত্র বা জিনিসের ক্ষেত্রে। তৃতীয় নাম্বার সুবিধাটা হলো নদী সংযোগ, কারণ হলো বাংলাদেশ ভারতের পানি প্রবাহের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, বিশেষ করে তিস্তা, গঙ্গা, ব্রহ্মপুত্র নদীগুলোর ক্ষেত্রে। সো দ্যাট বাংলাদেশের সাথে যদি ভারতের কোঅপারেশনটা যদি ভালো থাকে তাহলে এটা ভারতের জন্য অনেক বড় একটা অ্যাডভান্টেজ। চতুর্থ নাম্বার সুবিধাটা হলো চট্টগ্রাম বন্দর অ্যাক্সেস। ভারত চাই চট্টগ্রাম এবং মোংলা বন্দর ব্যবহার করতে, লাভ উত্তর পূর্বাঞ্চল অনেক বেশি উন্নত হবে। এখন সমস্যাটা হইলো ভারত এতদিন ধরে আমাদের দেশটা কিন্তু যেরকম ইচ্ছে ওরকম করে গেছে, তারা একটা নিয়ন্ত্রণ করছে মোটামুটি ভালোই, সেটা রাজনীতিতে হোক বা বাস্তবিক জীবনযাত্রার ক্ষেত্রে। কিন্তু হাসিনা সরকার পতনের পর ভারতের সাথে আমাদের সম্পর্কের যতটা একটু ফাটল সৃষ্টি হয়েছে এবং তাদের সাথে আমাদের বিভিন্ন মতবিরোধ দেখা যায়, তারও আমাদেরকে অনেক সময় নিচে ফেলে রাখতে চায় বা আমাদেরকে সবসময় ছাপাই রাখতে চায়। আমরাও তাদের বিভিন্ন কথাবার্তা নিয়ে প্রতিবাদ করি। সো দ্যাট ভারত এখন আমাদেরকে নিয়ে মানে অনেক বেশি চিন্তিত বলা যায়। তারা চাচ্ছে যে তারা সম্পর্কটা আবার সুন্দর করার জন্য, এবং তারা অনেক সময় বিভিন্ন ধরনের পাল্টা হস্তক্ষেপ করারও ট্রাই করে। এখন আমরা জানবো চীন কেন বাংলাদেশকে তাদের বন্ধু হিসেবে চাচ্ছে। সো এর কারণটা হলো প্রথম যেটা কারণ সেটা হলো যে বাংলাদেশ হলো বঙ্গোপসাগর, ভারত এবং মায়ানমার এই তিনটা জায়গার মাঝখানে অবস্থিত। যেহেতু এটা মাঝখানে অবস্থিত, সো এটা একটা হটস্পটের মতো হয়ে গেছে। সো এখন চীন চাচ্ছে হলো বাংলাদেশকে ইউজ করে তারা একটা সামরিক ঘাঁটি স্থাপন করতে বঙ্গোপসাগরের কাছে। কারণ হলো তারা নাকি এখনো পর্যন্ত তাদের কোনো মিলিটারি বেস নেই এই জায়গাগুলোর মধ্যে। তো তারা চাচ্ছে একটা তাদের মিলিটারি বেস ক্রিয়েট করতে, যেটাকে বলা হচ্ছে স্ট্রিং অফ ফিয়ার্স থিওরি। মানে হলো তারা ভারতের চারপাশে ঘিরে ফেলতে চায় এই সামরিক ঘাঁটিগুলো স্থাপনের মাধ্যমে। এরপরে সুবিধাটা হলো ভারতকে ব্যালেন্স করা। ভারতকে যদি ব্যালেন্স করতে পারে তাহলে চীনের কিন্তু মোটামুটি ভালো একটা অ্যাডভান্টেজ আছে। কারণ হলো দক্ষিণ এশিয়ার মধ্যে ভারত আর চীনের মধ্যে সবচেয়ে বেশি ফাটাফাটি বা বেশি কম্পিটিশন। তো তারা যদি তাদেরকে দমিয়ে রাখতে পারে তাহলে এটা তাদের জন্য ভালো। এরপর আরো একটা অ্যাডভান্টেজ আছে, সেটা হলো যে মায়ানমারের সাথে চীনের কিন্তু একটা ভালো সম্পর্ক আছে। তো চীন চাচ্ছে যে বাংলাদেশের সাথে সম্পর্কটা ভালো রেখে মায়ানমারের সাথে বাংলাদেশের যে ক্লেশটা আছে এটা একটু কমিয়ে আনতে। এরপর অর্থনৈতিক দিক দিয়ে কিন্তু চীনের ভালো একটা প্রভাব আছে, কারণ হলো বাংলাদেশের মার্কেটটা কিন্তু অনেক বড়। সো এখানে চাইলে ইজিলি বিজনেস করা যায় বা ইজিলি নিয়ন্ত্রণ আনা যায় এই মার্কেটের মধ্যে। এরপর আরেকটা বিষয় আমরা লক্ষ্য করি, সেটা হলো যে যখন একটা দেশ একটা দেশের উপর অনেক বেশি প্রভাব বিস্তার করে তখন সেই দেশের মানুষগুলো মানে ধীরে ধীরে ওই দেশমুখী হয়ে যায় বা ওই দেশের কালচারের সাথে
অ্যাডাপ্টেড হয়ে যাই। লাইক এখন আমরা অনেকে কিন্তু চীনের ভাষা শেখার জন্য অনেক বেশি ইন্টারেস্টেড। কারণ হলো চীনরা যদি আমাদের দেশে বিনিয়োগ করে তাইলে আমরা হয়তোবা ভাষা শিখলে আলাদা একটা অ্যাডভান্টেজ পাবো। এই টাইপের মেন্টালিটি নিয়ে আমরা কিন্তু এখন চীনা ভাষা শিখতেছি। তাদের কালচারের সাথে একটু অ্যাডাপ্ট করার ট্রাই করতেছি। সো এটাও কিন্তু একটা গ্লোবাল ট্রিক্স আরকি দেশগুলোর ক্ষেত্রে, যারা একটা দেশ যখন অন্য দেশকে নিয়ন্ত্রণ করতে চায়। লাইক এখন আমরা সবাই কিন্তু চীনামুখী হয়ে যাচ্ছি, বেশিরভাগই যারা মানে চীন নিয়ে বেশি ইন্টারেস্টেড আরকি। সো চীনামুখী হয়ে গেলে কিন্তু তারা আমাদের জনশক্তিটাকে ইউজ করে তারা তাদের মানে অর্থনীতিকে বা অন্যান্য বিষয় সেক্টরগুলোতে তারা অনেক বেশি বেটার করতে পারবে বা সাকসেসফুল হতে পারবে। এখন আমরা জানবো আমেরিকা কেন চাচ্ছে বাংলাদেশের সাথে সম্পর্কটা ভালো করতে। এর কারণটা হলো চীনটাকে নিয়ে। চীনের সাথে যদি বাংলাদেশের সম্পর্কটা যদি ভালো হয়ে যায় তাহলে কিন্তু আমেরিকার সমস্যা। এখন আপনি বলতে পারেন আমেরিকার আবার কি বা সমস্যা হবে। সো আমেরিকার সমস্যা হলো আমেরিকা হলো মোটামুটি ওয়ার্ল্ডের মধ্যে কিন্তু ভালো নিয়ন্ত্রণ করতেছে। সো তারা চাচ্ছে না যে চীন হলো মাথা উঁচু করে দাঁড়াক। কারণ চীনের সাথে যদি বাংলাদেশের সম্পর্কটা যদি ভালো হয় তাইলে চীন কিন্তু অনেকগুলো অ্যাডভান্টেজ পাচ্ছে। এই যে চীন বললাম বঙ্গোপসাগরের মধ্যে তারা একটা সামরিক ঘাঁটি স্থাপন করতে যাচ্ছে। এরপর হলো তাদের অর্থনীতিটা কিন্তু অনেক বেশি চাঙ্গা হয়ে যাচ্ছে। কারণ একটা দেশের সাথে যখন একটা দেশের কোপারেশনটা অনেক বেশি ভালো হয় তখন তারা অর্থনীতির দিক দিয়ে, চিকিৎসা ক্ষেত্রে বা বিভিন্ন সেক্টরের দিক দিয়ে কিন্তু ভালোই একটা ডেভেলপ হয়। তো আমেরিকা চাচ্ছে না যে এই সম্পর্কটা মজবুত হোক এবং চীন বাংলাদেশে বিনিয়োগ করুক, বিনিয়োগ করার পরে বাংলাদেশ আস্তে আস্তে চীনা নির্ভর হয়ে যাক। সো এটা আমেরিকা চাচ্ছে না। দক্ষিণ এশিয়াতে ইতিমধ্যে শ্রীলঙ্কা, মালদ্বীপস, ইভেন পাকিস্তান চীনের আন্ডারে চলে গিয়েছে। সো এখন যদি বাংলাদেশও যদি চীনের আন্ডারে চলে যায় তাইলে হলো দক্ষিণ এশিয়াতে আমেরিকার প্রভাব বিস্তার করার মতো ওইরকম বেশি দেশ থাকবে না। সো এটা তাদের জন্য কিন্তু মোটামুটি একটা সমস্যার কারণ হতে পারে আর কি। এর পরের বিষয়টা হলো বাংলাদেশ হলো একটা গ্রোয়িং মার্কেট। বাংলাদেশ কিন্তু প্রতিনিয়ত নিজেকে পরিবর্তন করে যাচ্ছে। আমাদের দেশের পলিটিক্স যারা করে তারা যদি আরো সৎ হতো বা আমরা যদি আরো সচেতন হতাম নিজেদেরকে নিয়ে তাহলে হয়তো বা আমরা এখন অনেক বেশি ডেভেলপ করতে পারতাম। বিশ্বের বুকে আমরা অনেক মাথা উঁচু করে দাঁড়াইতে পারতাম। ইতিমধ্যে সুক্রিয়া এটা যে আমরা হাসিনা সরকার বা স্বৈরাচার পতনের পর থেকে মোটামুটি অনেকটাই এখন স্বাধীনভাবে কথা বলতে পারতেছি, স্বাধীনভাবে অনেক কিছু করতে পারতেছি এবং আহ দুর্নীতিটা মোটামুটি অনেকটা কমে গেছে, যদিও পুরোপুরি কমছে আমি বলবো না। কারণ হলো আমরা জানি না আমরা আসলে কখন সভ্য হব। সো এটা নিয়ে কোনো কিছু বলা যাচ্ছে না। যদি আমরা যদি সভ্য হইতাম তাইলে আমরা কিন্তু জিডিপিতে, অর্থনীতিতে অনেক বেশি বেটার করতে পারতাম। যেহেতু এছাড়াও বাংলাদেশে কিন্তু একটা সবচেয়ে বড় শক্তি আছে, সেটা হলো দক্ষ জনশক্তি। দক্ষ জনশক্তি না, জনশক্তি। সো এই জনশক্তিটাকে প্রপারলি যদি ইউজ করতে পারতাম তাইলে দেখা যাইতো যে বিশ্বের বুকে আমরা অনেক বেশি ডেভেলপ করতে পারতাম বা মাথা উঁচু করে দাঁড়াইতে পারতাম। সো যেহেতু আমাদের একটা জনশক্তি আছে এবং এই জনশক্তিটাকে খুব কম টাকায় ইউজ করা যাচ্ছে, সেহেতু প্রতিটা দেশ কিন্তু বাংলাদেশটাকে নিয়ে মোটামুটি ইন্টারেস্টেড। মানে রাশিয়া বলি বা আমেরিকা বলি বা চীন বলি বা ভারত বলি। সো এখানে যদি বড় বড় কোম্পানিগুলো তারা ইনভেস্ট করে তাহলে তারা মোটামুটি ভালো একটা প্রফিট আর্ন করা পসিবল এই দেশ থেকে। এর পরের বিষয়টা হলো বাংলাদেশ লার্জেস্ট সেকুলার মুসলিম ডেমোক্রেসি দেশ। যেহেতু এটা একটা সেকুলার মুসলিম ডেমোক্রেসি দেশ সেহেতু বাংলাদেশে কিন্তু ইজিলি চাইলে আমেরিকা প্রভাব বিস্তার করতে পারে, যেটা অন্যান্য অনেক মুসলিম বিশ্বের ক্ষেত্রে পারে না। আমাদের দেশে আমরা এত বেশি মুসলিম হওয়া সত্ত্বেও আমরা শরিয়ার আইন কানুন বা ইসলামিক আইন কানুনের দিকে অত বেশি ফোকাস করি না। আমরা ইউরোপিয়ান কালচারটাকে বেশি মেনে চলি, সেহেতু এখানে কিন্তু ইজিলি আমেরিকা চাইলে প্রভাব বিস্তার করতে পারে। তাই চাচ্ছে যে আমেরিকা বাংলাদেশটাকে তাদের নিয়ন্ত্রণে আনার বা বাংলাদেশের সাথে একটা ভালো সম্পর্ক করার। যারা এতক্ষণ ধরে ভিডিওটা কন্টিনিউ করতেছিলেন আপনারা হয়তো বা এতক্ষণে অনেক কিছু বুঝতে পারছেন কাহিনীটা আসলে কি। সো আপনার কাছে যদি ভিডিওটা ইম্পর্টেন্ট মনে হয়ে থাকে বা আপনি যদি এখান থেকে কিছু শিখছেন মনে হয়ে থাকে তাহলে আপনি আপনার ফ্রেন্ডদেরকে শেয়ার করতে পারেন, তাদেরকেও জানাতে পারেন আসলে কাহিনীটা কোথায়। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিও নিয়ে। আমি আসলে এইসব বিষয়ে তেমন একটা ভিডিও বানাই না। সো আপনাদের ইন্টারেস্ট পেলে হয়তো বা সামনে বানানোর ট্রাই করব। সো সেই পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।